বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ এবং এই কূপ সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন সেনাবাহিনীর ভিতরে একটা বিশাল কিছু ঘটে যাচ্ছে। ইতিমধ্যে একটা বিদ্রোহ গোপনে হয়ে গেছে, কয়েকজনকে বন্দী করে কোর্ট মার্শালে নেওয়া হয়েছে। বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ, কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার, তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে। দর্শক, সেনাবাহিনীর ভিতরে গোপনে বিদ্রোহ চলছে। ইতিমধ্যে 5 জন জেনারেল মৃত্যুবরণ করেছেন, এমনকি অনেক জেনারেল এবং অনেক সেনা সদস্যরা আটক আছেন সেনানিবাসে। এমনকি বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। তাহলে কি করতে যাচ্ছে বাংলাদেশে? ওয়াকারুজ্জামানকে নাকি খতম করতে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। এই ভিডিওতে রয়েছে, না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ এবং এই কূপ সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। এই ঘটনা কতটুকু সত্য, কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কি করে প্রচার করলো, কোন ঘটনার ভিত্তিতে, কিংবা এর সত্যতা কি? 2 নম্বর, আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট রেজিমের যেসব বড় বড় ব্যবসায়ী ছিলেন, যারা আওয়ামী লীগকে সকল অপরাধের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, সেই ব্যবসায়ীরা এবার দেশে বিদেশে বসে আরেকটি রাজনৈতিক দলের সাথে দর কষাকষি শুরু করেছে। আগামীতে তাদের ছত্রছায়ায় তারা আবার বাংলাদেশে লালিত পালিত হবে। রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের? তার মানে 24-এ যারা জীবন দিল, তাদের জীবনগুলো অকাতরে চলে গেল, এর কোনো মূল্য থাকবে না। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আজকে। প্রিয় দর্শক, 24-এ একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছিল বাংলাদেশে। এটা বোধ করি প্রতিদিন আপনাদের বলে দিতে হবে না, কিন্তু কেন আমাদের প্রতিদিন বলে দিতে হচ্ছে বুঝতে পারছেন? আমরা প্রতিদিনই ভুলে যাচ্ছি এই ঘটনাটি। গত 15 বছর বা 16 বছরে যে দুঃশাসন আমাদের বুকে চেপেছিল, তারা আমাদের মুক্তির বা নিঃশ্বাস নেবার এতটুকু সুযোগ দেয়নি। আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে, হে আল্লাহ, এই নমরুদ ফেরাউনের হাত থেকে আমাদের বাঁচাও। কিন্তু সেই ফ্যাসিস্ট বিদায় নিলেও আমরা কি নমরুদ ফেরাউনের যুগ থেকে বাঁচতে পেরেছি? এই প্রশ্নটি এখন উঠে আসছে। বিভিন্ন সোর্স বলছে, গণমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়া বলছে, বাংলাদেশের এস আলম সহ বসুন্ধরা গ্রুপ বা আরও বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, যারা বিগত 15-16 বছরে হাসিনার রেজিমের মূল কর্ণধার ছিল বা অর্থনৈতিক মূল শক্তি ছিল, তারা এখন অন্য একটি দলের সাথে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু করেছে যে এস আলম বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকার লুট করে সকল অর্থ পাচার করেছে বিদেশে। সেই সব বড় বড় কোম্পানিগুলো এখন বিদেশে বসে অন্যান্য দলের সাথে বৈঠক করছে। বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ, কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার, তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে। কারণটা কি? ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠল বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে? কারণটা কি? আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে জাতিসংঘ কত তারিখে বাংলাদেশে ঢুকছে, কি কারণ, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর রাগের কারণটাই বাকি। জাতিসংঘের যিনি প্রধান, তিনি বাংলাদেশে আসছেন 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। তিনি এখানে এসে বাংলাদেশের রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ করবেন এবং দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের সাথেও তার কথাবার্তা হবে বিভিন্ন বিষয়ে। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়াদি সম্পর্কে আপনার তখন একটা খুবই পরিষ্কার ধারণা আছে। আপনি যদি আপনার মেমোরি রিকল করতে পারেন, তাহলে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনূসের সাথে সেনা
সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের যেই মনোমালিন্যটা, সেটা গত 2-3 সপ্তাহ ধরে ভয়ানক রকমের শক্ত আকারে দাঁড়িয়েছে। এই জায়গাটার ভেতরে আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এই অফিসারদের সাথে কথা বলেছি, সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে 5ই অগাস্টে যেই কারণে তারা আপনার তৎকালীন যে আপনার ওই সময়টাতে তারা কেন ইউনুসকে একটা প্যাসেজ দিয়েছে সেখানে বসার জন্য, তাদের যুক্তিটা হচ্ছে এমন যে আমরা চেয়েছি যে কোনো ধরনের রক্তপাত না হোক, একটা সাধারণ বাংলাদেশ হোক, এই ধরনের কথাবার্তা বলেছে। যদিও সেগুলোর ঘোর বিপক্ষে আমি, সেটা আলাদা কথা। কিন্তু তাদের ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা যেই চেষ্টাটা করেছি বাংলাদেশকে একটা স্টেবল জায়গাতে আনার জন্য, বাংলাদেশকে একটা ঠান্ডা অবস্থাতে ক্রিয়েট করবার জন্য, সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনূসের এই অবৈধ সরকার। কেমন এইটার সাথে যোগ হয়েছে ইলেকশন নিয়ে এক ধরনের গড়িমসি খেলা, এক ধরনের কানামাছি খেলা। আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে, পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন করব, অন্য দিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত, ওই দলের গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সার্বভৌমত্বের জন্য লড়াই করি, আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না। হ্যাঁ, এবং তোমাদের ছেলেপেলেরা। দর্শক, বাংলাদেশে গোপনে ঘটে গিয়েছে সামরিক ক্ষোভে 5 জন জেনারেল ইন্তেকাল করেছেন, এমনকি অনেক সেনানিবাসে আটক আছেন সেনাবাহিনীর সদস্যরা। এরকম তথ্য দিচ্ছেন ভারতীয় সাংবাদিক, এমনকি ভারতীয় মিডিয়া কিন্তু একের পর এক এরকম তথ্য দিচ্ছে। 5ই আগস্টের পর থেকেই ভারতীয় মিডিয়া বাংলাদেশকে যে সকল তথ্য দিচ্ছে, অনেক তথ্যই কিন্তু মিথ্যা তথ্য তারা দিয়ে থাকেন, এটিও মিথ্যা বলে দাবি করছেন। দর্শক, বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু জোরভাবে এরকম খবর প্রকাশ করছে না। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন নিজুম মজুমদার, তিনিও হুঙ্কার দিয়েছেন ভারতে বসে। তিনি ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এমনকি বাংলাদেশের যে শান্তিরক্ষী মিশন আসবে সেনাবাহিনীকে শেষ করে দিবে, এরকম তথ্য তিনি দিচ্ছেন। দর্শক, তাহলে তারা এরকম তথ্য কোথা থেকে পাচ্ছে? এমনকি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে এরকম স্বপ্নও তারা দেখছে। দর্শক, আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।